আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকারা, শুরু করছি উপন্যাস তুই শুধু আমার উন্মাদনা, লেখিকা তাবাসসুম খাতুন, পর্ব সংখ্যা ১১, ভয়েস বাই আরবি। রাতের আঁধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। আজ ২টো দিন হচ্ছে নিশান আর জিহান ইতালি গেছে। সিমিরা এই ২টো দিন নিয়ম করে ভার্সিটি গিয়েছে, যে যার নিয়মের ভিত্তিতেই কাজ করেছে। কিন্তু আজকে সবাই অনিয়ম করে কোথাও হারিয়ে যাচ্ছে। সময়টা সকাল ৭টা বেজে ২ মিনিট। দিনটা শুক্রবার। চৌধুরী ম্যানশনের প্রতিটা মানুষ আজকে ঘুরতে যাবে, যাকে বলে কোনো এক নিরিবিলি জায়গায় গিয়ে পিকনিক করা। তাই সেজন্য ভোর রাত থেকে সবাই উঠে রেডি হচ্ছে। ৭টা ৫০ বাজলেই বেরিয়ে পড়বে। অনেক দূর যেতে হবে। সবাই রেডি হয়ে নিচে নামলো। নাস্তা করেছে এখন সবাই। সিমিরাও নামলো। তারা ৪ বোন একই রকমের সেম ড্রেস পরেছে, নেভি ব্লু রঙের গাউন জামা, সাথে সাদা রঙের ওড়না হিজাব, হাতে একপাশে নেভি ব্লু ওড়না। মুখের সাজ প্রায় সব এক, পন্স ক্রিম, গোলাপি লিপস্টিক আর গাঢ় করে কাজল। ৪ জনকে দেখতে একদম একই রকম লাগছে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বাহিরে বের হলো। বড়রা এক গাড়িতে, ছোটরা আর এক গাড়িতে উঠল। তাজউদ্দিন, সালাহউদ্দিন, জামাল উদ্দিন, সেলিনা, রোজিনা, কিয়ারা, রুবেল আর মেহেরিমা ৮ জন বড় প্রাইভেট গাড়িতে উঠল। আরেকটা গাড়িতে সিমি, সামিয়া, যারা, রাত্রি, মিহু, মিষ্টি, পিহু, তাজ আর তিহান উঠল। দুটোই বড় প্রাইভেট কার। সবাই উঠতেই গাড়ি রওনা দিল তাদের গন্তব্যের দিকে। তারা যাচ্ছে সিলেটের লালাখাল নদীর তীরে, যেইখানে আছে পাহাড়, নিরিবিলি জায়গা, স্বচ্ছ নদীর পানি। তাই তো সকাল সকাল রওনা দিল। ঢাকা থেকে সিলেট যেতে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগে। গাড়ি চলতে শুরু করলো নিজ গতিতে। গাড়ির মধ্যে হইচই গান লেগেই আছে। এদিকে মিষ্টি দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করছে। তার কাছে এসব অসহ্য লাগছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সবকিছু সহ্য করছে। বাড়ির মানুষের দেখছি আমোদ লাগছে ভালোই। নিশানের কথা শুনে জিহান চোখ খুলে নিশানের দিকে তাকালো। কেন, আবার কি হলো? নিশান খেতে খেতে বলল, সাহস কত বড়! আমার বউকে নিয়ে যাচ্ছে তো একবার আমার থেকে পারমিশনও নেয়নি। বিলিভ মি জিহান, জাস্ট বাড়িতে ফিরি, তোর বোনকে এবার এমন শাস্তি দেবো ১০ দিন যেন বেডে পড়ে থাকে। জিহান ঢোক গিলে বলল, কি হয়েছে ভাই? নিশান কিছু না বলে নিজের ফোন নিয়ে সেই জায়গা ত্যাগ করলো। জিহান দ্রুত হাত ধুয়ে এসে কল লাগালো তিহানের ফোনে। তিহান কল ধরতে জিহান বলল, কই তুই? বড় মামা ঠিক করেছে ঘুরতে যাবে আজকে, তাই সবাই ঘুরতে যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছিস? সিলেটে। কেন, কোনো সমস্যা হয়েছে ভাইয়া? জিহান ফস করে একটা শ্বাস নিয়ে বলল, বেশি কিছু না ভাই, আমার সিমির খেয়াল রাখিস। যদি ওর একটা আঁচও লাগে তাহলে সাইকো নিশান খুন করে দেবে পুরো পরিবারকে। তিহান আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমরা সবাই আছি তো। জিহান কিছু না বলে কলটা কেটে দিয়ে নিশানের পিছু পিছু গেল। দেখতে দেখতে ৫ ঘন্টা হয়ে গেছে। এখন বাজে দুপুর ১টা। আর কিছুক্ষণ পরেই তারা লালখাল এসে পৌঁছাবে। সবাই এক্সাইটেড হয়ে বসে আছে। তাজ সিমিকে ডাকলো, সিমি আপি। সিমি উত্তর দিল, বল। তাজ বলল, আচ্ছা আপি, এই নদীর নাম লালাখাল নদী কেন? সিমি ক্যাবলা হেসে বলল, আসলে এইখানে নদীতে অনেক মানুষদের খুন করে ফেলে দিত। মানুষের রক্ত লাল, তাই সেই রক্তের পুরো নদী লাল হয়ে যেত। সেজন্য এই নদীর নাম লালাখালা রাখা হয়েছে। সিমির উত্তর শুনে সবাই ওর দিকে তাকালো। সিমি সবার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ না বললেও হবে, ছোটখাটো ব্যাপার তো। এর মধ্যে তাজ আবার বলল, বুঝলাম আপু, তাহলে আরেকটা নদী আছে না, ওইটা ওই যে পদ্মা নদী। ওই নদীর নাম পদ্মা রাখলো কেন? সিমি হেসে জবাব দিল, ওই নদীতে পদ্মা ফুল ফুটে ভরে যেত, সেজন্য ওই নদীর নাম পদ্মা নদী। তাই মাথা নাড়িয়ে বলল, বুঝলাম, তাহলে যমুনা নদী কি হবে? যমুনা বলে কেন? সে পাল্টা জবাব দিয়ে বলল, এই নদীতে বহুকাল আগে যমুনা নামে এক মহিলা গলায় কলসি বেঁধে আত্মহত্যা করেছিল। সেজন্যই ওই মহিলাকে স্মরণ রাখার জন্য ওই নদীর নাম যমুনা রাখা হয়েছে। সিমির এই উত্তর শুনে কেউ আর হাসি থামাতে পারল না। সামিয়া সিমিকে বলল, এই বেডি, এইসব কি শেখাচ্ছিস তুই ওকে? সিমি হাবলার মতো বলল, কেন, ঠিকই তো বললাম। যারা হাসতে হাসতে বলল, 100% সঠিক। ছোট মিহু বলে উঠল, ও সিমি আপু। হুম, বল। মিহু চিন্তিত কণ্ঠে বলল, আপু, আমি না অনেকদিন থেকে চিন্তা করছি একটা বিষয় নিয়ে, তোমাকে বলবো। তুমি তো তাজ ভাইয়াকে সব বুঝিয়ে দিলে সুন্দর করে। সিমি নিজেকে বাহবা দিয়ে মনে মনে বলল, হ্যাঁ বল, বলে ফেল, পানির মতো বুঝিয়ে দেব। আচ্ছা আপু, এক আর এক কেন ২ হবে? ৩ কেন হবে না? ৪ কেন হবে না? মিহুর প্রশ্ন শুনে সিমি কিছুক্ষণ তাকিয়ে রইল মিহুর দিকে, পরে বলল, ছোট মিহু, এই প্রশ্নটা আমারও তো।
তবে উত্তর আমার ভাবা আছে। এই যে মিহু আর পিহু 2 বোন, তেমনি 1 আর 1 2 ভাই, তাই এদের যোগ করলে 2 হয়। সিমির উত্তর শুনে বাকি সবার অবস্থা ছেড়ে দেওয়া কেজে বাসি। সিরিয়াসলি, এই মেয়ের উত্তর যে এত সুন্দর কিভাবে? অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এই মেয়ে। এর মধ্যে পিহু বলল, আচ্ছা সিমি আপু শোনো, আমার একটা প্রশ্ন, যেহেতু বিয়ে আমারও হবে তাই জিজ্ঞেস করলাম। সিমি বলল, হ্যাঁ কর কর। আচ্ছা, মানুষ বলে না যে বাসর রাতে বিড়াল মারতে হয়, আচ্ছা এটা কিভাবে মারতে হয়? মানে একটা জ্যান্ত বিড়ালকে কিভাবে মারবো? এইসব করলে তো আরো গুনাহ হবে। পিহুর কথা শুনে তিহান আর মিষ্টি দুজনেরই কাশি উঠে গেল। এদিকে সিমি সামিয়া যারা রাত্রি ভাবছে, তাই তো এই প্রশ্নের উত্তর কি হবে ভেবেও যখন কিছু বলল না, তখন সিমি বলল, অপেক্ষা কর, আমি ইউটিউবে সার্চ দিচ্ছি। বলে ফোন বের করে সার্চ দিতে যাবে, তখনই তিহান বলল, এই স্টপ, যাও সবাই, আমরা নামবো এবার। সিমি থেমে গেল, কিন্তু পিহুকে বলল, আমি সার্চ দিয়ে জেনে তোকে পরে জানাবো। এর মধ্যে তারা গন্তব্যে পৌঁছে গেল। গাড়ি থেকে নামলো সবাই। ঠান্ডা বাতাস তাদের গা ছুঁয়ে দিল। কি সুন্দর জায়গা! লালাখাল নদীটা 2 জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। 2 পাশে ঘন জঙ্গল, সাথে আছে পাহাড়। কি সুন্দর জায়গা! সিমিরা গাড়ি থেকে একটু দূরে গিয়ে হাত মেলে সবুজ পাহাড় উপভোগ করতে লাগলো। তাজউদ্দিন বলল, তোমরা যেন বেশি দূর যেও না, আমরা এখানে আছি, রান্নার ব্যবস্থা করছি। যারা বলল, আব্বু আচ্ছা আমরা বেশি দূর যাব না। পিহু, মিহু, তাজ, তিহান, মিষ্টি সবাই বড়দের সাথে থাকলেও আর 4 জন বোন নিজেদের মতো ঘুরতে লাগলো। তারা অনেকটা দূরেই গেল। রাত্রি বলল, যাই বলিস, জায়গাটা কিন্তু অসাধারণ। যারা হাত মেলে চোখ বন্ধ করে বলল, আজ যেন মুক্ত পাখি মনে হচ্ছে। সামিয়া বলল, ঠিক, এতদিন বন্দি জীবন পার করেছিলাম, উফ কি যে ভালো লাগছে। সিমি দুঃখ প্রকাশ করে বলল, এইসব উপভোগ করার জন্য জামাই লাগবে রে। সে এই নির্জন জঙ্গলের ভিতর আমাকে কোলে নিয়ে হাঁটবে, আর আমি তার গলা জড়িয়ে ধরে প্রকৃতি উপভোগ করব। ইস, আজ একটা জামাই নেই বলে। সিমির কথা শুনে রাত্রে যারা সামিয়া চিৎকার করে বলল, কি? সিমি মুখ কুঁচকে বলল, চিৎকার মারস কেন? কি বললি, তোর জামাই নেই? নেই তো। যারা চোখ বড় বড় করে বলল, আমার জ্যান্ত ভাইটাকে কি মেরে ফেলার প্ল্যান করছিস? সিমি ভুরু কুঁচকে বলল, কোন ভাই? রাত্রি ফোন নিয়ে বলল, দাঁড়া আমি ফোন দিচ্ছি। রাত্রির বলতে দেরি সিমিকে দৌড়ে রাত্রির হাত ধরতে দেরি হলো না। হাত ধরে সিমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মজা করছিলাম, মাফ করে দে বোন। রাত্রি বলল, আচ্ছা ঠিক আছে, মাফ করলাম, তবে শর্ত আছে। কি শর্ত? এই নির্জন জায়গায় তোর এখন চিৎকার করে বলতে হবে, নিশান আই লাভ ইউ। রাত্রির কথা শুনে সিমি ওর দিকে কেমন করে যেন তাকালো, অতঃপর মুহূর্তেই সিমি চিৎকার দিয়ে বলে উঠল, আই লাভ ইউ বিদেশি কুত্তা। সামিয়া ভেবাসেকা খেয়ে বলল, কি বললি? আই লাভ ইউ বিদেশি কুত্তা। যারা কপাল চাপড়ে বলল, আমার ভাইকে কুত্তার সাথে তুলনা করেছিস, বাহ বাহ। সিমি নিজেকে বাহবা দিয়ে বলল, কবুল বলার সময় ও বিদেশি কুত্তা কবুল বলেছি। সিমির কথা শুনে ওরা অবাক হয়ে বলল, সত্যি? হুম, তিনি সত্যি। সিমির কথা শুনে সবাই হাসলো। এবার তারা আবার সবার কাছে ফিরে গেল। গিয়ে দেখলো রান্না শেষ। খাবার খাবে সবাই বসে পড়লো। খেতে লাগলো একসাথে। খাওয়া দাওয়া শেষ হয়ে একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা হলো। নিশান, এই নিশান, এই বালের নিশান, শোন না। নিশান বিরক্তি কণ্ঠে বলল, সমস্যা কি তোর? আমার নামকে তোর বালের নামের সাথে রাখিস কেন, হ্যাঁ ইডিয়েট? জিহান হতাশ কণ্ঠে বলল, মানুষ বাঁচে আশায়, আর আমি বাঁচি 1 বস্তা হতাশায়, নিরাশায়। নিশান ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে বলল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বল। একটা গান গাইতে ইচ্ছা করছে, গাইবো? নিশান উত্তর দিল না। জিহান বলল, চুপ থাকার সম্মতির লক্ষণ, আমি গাইছি। বলে নিশান একটু গলা পরিষ্কার করে গান গাইতে শুরু করলো। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাই কেমনে। জিহানের গান শুনে নিশান চোখ মুখ খিচে বলল, ছি জিহান, সত্যি তুই তৃতীয় লিঙ্গ? নষ্ট চোখে নষ্ট মানে আমাকে কি দেখোস, হ্যাঁ? জিহান চোখ মুখ ভেঙে বলল, শালা হারামি, তুই তৃতীয় লিঙ্গ? গানটা তো আমি আমার বউকে ডেডিকেট করে গেয়েছি, সামনে এখন তুই বসে আসিস তো আমি কি করব? নিশান বলল, প্রথমে বলেছি আমি তৃতীয় লিঙ্গে কিনা চেক করে নে, আই ডোন্ট মাইন্ড। দেখার ইচ্ছা নেই আমার। এসব গান তুই শিখলি কোথা থেকে? আগে তো এমন ছিলি না তুই। জিহান কষ্টের সাথে বলল, বাংলাদেশে কদিন থেকে তোর শালার কাছ থেকে শিখেছি, শালা পেয়েছি একটা ভালো। এসব গান শোনে আর ওর শোনা গান পছন্দ হয়েছে।
ফোনে সার্চ দেই, আরো গান শুনতে পাই, শুনতে শুনতে মুখস্থ করে ফেলি। নিশান বলল, ছোট থেকে শিখেছিস, তাও ভালো কিছু শিখলে তো হতো, তোর সব আবাল মার্কা গান শিখেছিস। শালা সবকটা ভাই বোন তোরা উগান্ডার বাসিন্দা। জিহান কেবল আমাকে হাসি দিয়ে বলল, সেই উগান্ডার মেয়েকেই তো বিয়ে করলি শোনা। জিহান নিশান জিহানের দিকে গরম চোখে তাকাতে জিহান দ্রুত ল্যাপটপ অন করে কাজ করতে লাগলো। সিমি মামুনি, একটু আয় তো আমার সাথে। সেলিনার ডাক শুনে সিমি উঠে আসলো, বলল, কি হয়েছে বড় আম্মু? সেলিনা সিমির হাত ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আয় এর ভিতরে একটু ঘুরে আসি। সিমিও কিছু বললো না, চুপচাপ যেতে লাগলো। সেলিনা দুঃখ প্রকাশ করে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, আমার ছেলে তোকে অনেক জ্বালায়, অনেক শাস্তি দেয়, মারধর করে, মাফ করিস আমাকে। সিমি বলল, আরে বড় আম্মু, তুমি মাপ চাইছো কেন? আর নিশান ভাইয়ের কাজ প্রথমে খারাপ খারাপ লাগলেও এখন সহ্য হয়ে গেছে, তাই আমি কিছু মনে করি না, আর তুমিও আমার কাছে মাপ চাইবে না, ঠিক আছে? সেরেনা মুখে হাসি ফুটিয়ে বলল, তোর মতো আমার লক্ষ্মী একটা মিষ্টি ছেলের বউ পেয়ে আমি ধন্য রে। সত্যি আমি ধন্য, নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই আল্লাহ আমাকে এত বড় উপহার দিয়েছে। সিমি শুধু হাসলো। এভাবে টুকটাক কথা বলতে বলতে সিমিরা অনেক দূরে চলে গেল। পাহাড়ের মাঝখানে তারা হাঁটছে, বড় বড় খাদও আছে, ভয়ঙ্কর টাইপ জঙ্গল, সন্ধ্যা হয়ে এসেছে। সেলিনা দাঁড়ালো, সিমিকে বলল, সিমি মামনি, ওই যে ওই ফুলগুলো আমাকে এনে দেবে? হাত দিয়ে ইশারা করে রঙ্গন ফুল দেখালো। সিমি হেসে বলল, অবশ্যই, তুমি অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। বলে সিমি যেতে নিলে সেলিনা বলল, তোর ব্যাগটা আমার কাছে দিয়ে যা। সিমি হাসি মুখে ব্যাগটা নিয়ে ফুল আনতে গেল। এদিকে সিমিকে যেতে দেখে সেলিনা মনে মনে বাঁকা হাসি দিল। আস্তে আস্তে এই জায়গা থেকে সরে গেল, আবারও সবার কাছে ফিরে গিয়ে মিশে গেল। সিমিকে যখন সে আনছিল তখন সিমির ওইখানে কেউ ছিল না, ও একা ছিল, তাই কেউ সন্দেহ করতে পারবে না। এদিকে সিমি ফুল ছিঁড়ল অনেকগুলো, ছিঁড়তে ছিঁড়তে কখন যে সন্ধ্যার সূর্য ডুবে যাচ্ছে খেয়ালই হলো না। সিমি ফুল হাতে সেলিনার দিয়ে গেল যেখানে সেলিনা দাঁড়ানো ছিল। আচমকায় দেখলো সেলিনা নেই। সিমি ভয়ে ভয়ে আশেপাশে সেলিনাকে খুঁজতে লাগলো, কোথাও পেল না সিমি। ভয়ে গলা শুকিয়ে গেল, চোখের পানি বের হতে লাগলো। সিমি চিৎকার দিয়ে বলল, বড়াম্মু, ও বড়াম্মু, তুমি কোথায়? বড়াম্মু, বড়াম্মু, আমার ভয় করছে, নিয়ে যাও আমাকে। সিমির আওয়াজ যেন আবারও সিমির কাছে ফিরে আসছে, কিন্তু হঠাৎ তার কিছু শব্দ শুনতে পেল। অন্য কারোর আওয়াজ ভেসে আসছে না। এদিকে সূর্য ডুবে গেছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে। শিবের ভয় লাগছে, সে হাঁটতে লাগলো, কিন্তু রাস্তা তো সে চেনে না। আরো গভীরে চলে গেল, বড় বড় পাহাড়, ঘন জঙ্গল খাদের মাঝে ফেসে গেল। সে কান্না করছে, তার কান্নার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। চিৎকার করছে, তার চিৎকার কেউ উত্তর দিচ্ছে না। সিমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে লাগলো, ভীষণ ভয় লাগছে তার, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকার হয়ে এসেছে, সবাই গাড়িতে উঠে বসলো। খবর এলো সিমি নেই। আবারও নামলো গাড়ি থেকে, আশেপাশে সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও সিমিকে পেল না। এদিকে সেলিনা আর বৃষ্টি মনে মনে হাসছে, কারণ এইসব ঘুরতে আসা সিমিকে জঙ্গলের মাঝে হারিয়ে দেওয়া এসব তাদেরই প্ল্যান। সবাই হন্য হয়ে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। রোজিনা কান্না করছে, সেলিনা গিয়ে সান্ত্বনা দিচ্ছে। যারা তার ফোন বাহির করে কল লাগালো নিশানের নাম্বারে। একবার দুইবার তুলতে নিশান ফোন ধরলো। যারা কান্না কণ্ঠে বলল, ভাইয়া। নিশানের কপাল কুঁচকে গেল, বুকের ভেতর কে যেন এলোপাথারি হাতুড়ি বেড়া করছে। কিছু হয়নি তো তার ইস্যুর। নিশান শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? যারা কান্না করতে করতে বলল, ভাইয়া, সিমকি খুঁজে পাচ্ছি না। সিমিকে খুঁজে পাচ্ছে না শব্দটা কানে যেতে নিশান চিৎকার দিয়ে বলল, হোয়াট? যারা সবকিছু খুলে বলল, যা শুনে নিশান রাগে তিল তিল করে বলল, কুত্তার বাচ্চারা, আমার ইস্যুকে নিয়ে গিয়ে হারিয়ে ফেলেছিস। আমার পারমিশন ব্যতীত আমার ইস্যুকে নিয়েছিস মানলাম, এখন হারিয়েছিস, খোদার কসম, আমার ইস্যুকে যদি একটা আঁচড়ে লাগে আমি খুন করে ফেলবো সব কয়টাকে। বলে কল কেটে দিল। পাশে জিহান দাঁড়িয়েছিল, সব কথা শুনেছে, আর সাথে সাথে বেশি রেন্ট দিয়ে ইমার্জেন্সি দুটো টিকিট কেটেছে বাংলাদেশে যাওয়ার জন্য। নিশান যেইভাবে ছিল সেইভাবেই বেরিয়ে গেল, সাথে জিহানও দৌড় দিল। জিহান বলল, টিকিট কেটে ফেলেছি, আর 10 মিনিট পরে ফ্লাইট, আমাদের দ্রুত যেতে হবে। এয়ারপোর্ট থেকে তাদের দূরত্ব 10 মিনিটের, আর হাতের সময় 10 মিনিট। নিশান দ্রুত বাইকে উঠে বসলো, জিহানও উঠে বসলো। ফুল স্পিডে চালিয়ে 10 মিনিটের রাস্তা 3 মিনিটে পৌঁছালো। তারা নেমে দ্রুত সব ঠিক করে প্লেনে উঠে বসলো। নিশানের সারা শরীরটাকে তীর তীর করে কাঁপছে, সবকিছু ভেঙে চুরমার করতে ইচ্ছে করছে, ভয় করছে তার কলেজের জন্য।
ইস্যুর কিছু হলে সে কি করবে তার ঠিক নেই, কখন যাবে এই পর্যন্ত, তার ইস্যুর কি হবে আল্লাহই জানে। আল্লাহর কাছে দোয়া করছি যেন ততক্ষণ পর্যন্ত ইস্যু সেফ থাকে। প্লেন উড়ল গন্তব্যের উদ্দেশ্যে বাংলাদেশ। চারিদিকে অন্ধকার নেমে আসছে, বাড়ির প্রতিটা মানুষ সেই লালাখাল নদীর তীরে দাঁড়িয়ে আছে। দু-পাঁচটা স্থানীয় লোকদের ডাকা হয়েছে, কিন্তু তারা কোনো উপকার করতে পারল না। জরিনা কান্না করতে করতে এবার জ্ঞান হারিয়ে ফেলেছে। সে যেতে চায় নাই বোনের দিকে, সে যেতে চায় বোনের দিকে, কিন্তু সবাই তাকে ধরে রেখেছে। কি করবে কিছু বুঝতে পারছে না। যারা বলল, আমি ভাইয়াকে ফোন দিয়েছি, ভাইয়া বকছে অনেক। অতঃপর ফোন কেটে দিল, পরে আর ফোনে পেলাম না, হয়তো আসছে। তাজউদ্দিন ধমক দিয়ে বলল, সে কোন দেশ থেকে আসবে কখন, ততক্ষণে কি সিমি ওইখানে থাকবে? যারা আর কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সিমি চিল্লাপাল্লা করে গলা ভেঙে ফেলেছে, পানির পিপাসা লাগছে, পানি নেই কোথাও। বড্ড ভয় লাগছে তার। একদম অন্ধকার তিমিরে ঢাকা জঙ্গল এখানে। সিমির চোখে এখনো পানি, সে কিচ্ছু দেখতে পারছে না। তখনই কানে শুনতে পেল শিয়ালের ডাক। ভয়ে কেঁপে উঠল সিমি। শুকনো পাতার খসখস শব্দ, বড় কুকুরগুলো ডাকছে হিংস্রভাবে, কি ভয়ঙ্কর শোনাচ্ছে। ঝিঝি পোকার ডাকও যেন আজকে ভয়ঙ্কর শব্দ তুলছে। সিমি মুখে হাত চেপে কান্না করছে, মনে হচ্ছে কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। ও পিছাতে লাগলো, পিছাতে পিছাতে পাথর বেঁধে পড়ে গেল। সাথে সাথে ডান হাতের বাহু কেটে অনেকখানি রক্ত বের হলো, কোমরেও ব্যথা পেল। ডান হাত থেকে অঝরে রক্ত পড়ছে। সিমি বহু কষ্টে উঠে দাঁড়ালো। শিয়ালের ডাক যেন আরো কাছে থেকে শোনা যাচ্ছে। সিমি দিক বেদিক ভুলে অন্ধকার জঙ্গলের ভিতর দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে পিসির খাদের পাড়ে এসে গেল। হাতটা বেশি গভীর না হয় সিমির তেমন একটা ক্ষতি হয়নি, তবে হাত পা ছিলে গেছে। সিমি পা টিপ টিপ করে হাঁটতে লাগলো, ভয়ে কোথায় যাচ্ছে, কি করছে কিছুই বুঝতে পারছে না। একটা ফোন থাকলে ভালো হতো, বড় আম্মু তো ফোন নিয়ে চলে গেছে। সিমি আরো কিছু দূর এগিয়ে গেল, দেখলো কিছু জোনাকি পোকা দূরে আছে, মিটমিট করে আলো দিচ্ছে। সিমি সেই দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে জোনাকিদের থেকে পাওয়া আলোয় সে দেখলো এই তিমিরে ঢাকা অন্ধকার ভয়ঙ্কর জঙ্গল। ভীষণ ভয় লাগছে। সিমি ওই জায়গায় বসে পড়লো, হাঁটুতে মুখ গুজে কান্না করতে করতে বলল, আমাকে এইখান থেকে কেউ নিয়ে যাও, আমার ভয় করছে খুব, আমি সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে তো। কেউ নেই? আসো না, আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি আর পারছি না তো। সিমির কান্নার বেগ বাড়ছে, আকাশে পানে তাকিয়ে বলল, ও আল্লাহ, তুমি কাউকে পাঠাও না আমাকে সেভ করার জন্য, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি তো সবকিছু দেখতে পারছো, পাঠিয়ে দাও না কাউকে। নিশান ভাই আমাকে মারে, শুধু মারে, কষ্ট দেয়। আর আজকে পুরো পরিবারের মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ খুঁজছে না আমাকে, আমি কি তাদের কেউ না? সিমি মুখ বুজে কান্না করতে লাগলো। তখনই আবারও শিয়াল দেখা গেল। সিমি ওইভাবেই বসে থেকে পিছনে লাগলো, পেছাতে পেছাতে কিছুর সাথে বাধাগ্রস্ত হলো। সিমি হাত দিয়ে হাতড়ে দেখলো ছোট একটা ঢুকার জায়গা। সিমি হাতড়ে হাতড়ে তার ভিতর ঢুকলো। সেখানে ঢুকে হাতড়ে হাতড়ে দেখলো খানিকটা বড় বড় পাথর। সিমি সেগুলো তুললো, আর সে ছোট্ট জায়গায় নিজেকে প্রবেশ করালো। সেখান থেকে সে নিজেকে সেভ করেছে হিংস্র পশুদের থেকে। অনেকগুলো পাথর দেওয়ার ফলে জায়গাটা কেমন হয়ে আছে। সিমি হাতড়ে হাতড়ে বোঝার চেষ্টা করছে আসলে জায়গাটা কেমন। বেশি একটা বড় না, একজন মানুষের ভেতরে বসতে পারবে ভালোভাবে সেরকম একটা জায়গা, গুহা টাইপের। সিমি ওইখানে বসে রইলো, তার ডান হাতের বাহু থেকে রক্ত ঝরছে, এখন যন্ত্রণা করছে। সিমি তার হিজাব খুলে বাম হাতের সাহায্য নিয়ে আর মুখের সাহায্য নিয়ে ডান হাতের বাহুতে ওড়না বাঁধলো। এদিকে ছিলে যাওয়ায় হাত পা জ্বলছে। সিমি থুথু দিয়ে দিল সেই জায়গাগুলোতে, নীরবে কান্না করছে। সকালের অপেক্ষায় আছে, দিনের আলোয় যদি বাহিরে বেরোনোর পথ সে পায়। এমতো অবস্থায় কেন জানি তার বারংবার নিশানের মুখটা সামনে আসছে শুধু। মনে হচ্ছে নিশান যদি থাকতো তাহলে সে এই বিপদে পড়তো না। সিমি হাঁটুতে মুখ গুজে নীরবে কান্না করছে, চোখের পানি ফেলছে। রাত 2:30 হতেই ইতালি থেকে আসা প্লেন বাংলাদেশে ল্যান্ড করলো। নিশান দ্রুত নেমে পড়লো, সাথে জিহানও। তারা সবকিছু দ্রুত করে বেরিয়ে গেল। বাহিরে আসতে গাড়ি দেখলো তাদের জন্য অপেক্ষা করছে। এগুলো সব জিহানে ঠিক করে রেখেছে। নিশান আর জিহান উঠে বসতে এয়ারপোর্ট থেকে একটু দূরে ফাঁকা মাঠে এসে থামলো। সেখানে আছে 5টা হেলিকপ্টার। নিশান দ্রুত গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠে বসলো। নিশান উঠতেই হেলিকপ্টার উড়াল দিল। এদিকে জিহান গিয়ে আরেকটে বসলো, সেটাও উড়াল দিল। সাথে সাথে আরো 3টা হেলিকপ্টার উড়াল দিল। উদ্দেশ্য সিলেট
লালাখাল নদীর জঙ্গলে। জিহানের শরীর কাঁপছে, ভয় লাগছে খুব। ইস্যুর জন্য ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করছে। এদিকে জিহান ফোন নিয়ে একের পর একজনকে কল দিয়ে যাচ্ছে। সব বাদরের দল। 3:30 বাজতেই প্রায় পরপর 5টা হেলিকপ্টার গিয়ে ফেললো লালাখালিয়া নদীর জঙ্গলকে। ঘিরে ফেললো লালাখাল নদীর জঙ্গলকে। হেলিকপ্টারের সাথে সাথে সেখানে উপস্থিত হলো 100 জন বডিগার্ড, যাদের সাথে আছে 50টা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আর এলাকার স্থানীয় 50 জন লোক। পুরো চৌধুরী ফ্যামিলি এসব দেখে অবাক। যারা হাসি দিয়ে বলল, বলেছিলাম ভাইয়া আসবে, দেখছো আমাদের সিমিকে আনতে ভাইয়া আসছে। কেউ কোনো কথা বললো না, শুধু দেখতে লাগলো। বডিগার্ড সহ স্থানীয় লোকজন মিলে জঙ্গল ঘিরে ফেললো। আলোকিত হয়ে গেছে পুরো জঙ্গল। উপরে উঠতে থাকা হেলিকপ্টারগুলো হালকা নিচে নেমে আসলো, খুঁজতে লাগলো। কুকুরগুলো সিমির ওড়নার ঘ্রাণ শুকিয়ে দেওয়া হয়েছে, তারা এদিক ওদিক ঘুরছে আর খুঁজছে। এত কুকুরের শব্দে যেন সিমি ভয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, গটগট করে বেরিয়ে আসলো। হেলিকপ্টারের আওয়াজে সবকিছু তার কাছে ভয়ঙ্কর লাগছে। সবার লাইটের আলোতে জঙ্গল প্রায় আলোকিত। দেখতে পেল সিমির রক্ত, যা তার হাত থেকে কেটে বাহির হয়েছে। আশেপাশে খুঁজতে লাগলো সব জায়গায়। এভাবে টানা 30 মিনিট কেটে গেছে। 4টা বেজে গেছে, একটু পরে ভোরের আলো ফুটবে। নিশান হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে নামলো। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। যেদিকে সিমি পড়ে গিয়েছিল সেই খাদে, সেখানে দাঁড়িয়ে। নিশান একটা টর্চ নিল, ধীরে ধীরে নিচে নামলো। সবাই ওপারে দাঁড়িয়ে আছে, এদিকে কুকুরগুলো ঘেউ ঘেউ করেই যাচ্ছে। নিশান লাইটটা মেরে জায়গাটা দেখলো। সে এগিয়ে গেল কিছুটা দূরে। সিমি যেখানে লুকিয়ে ছিল তার কাছাকাছি চলে আসলো নিশান। নিশান ওদিক ওদিক লাইট মারলো। এদিকে গুহার মধ্যে থাকা সিমি হাঁটুতে মুখ গুজে আছে। কিন্তু তখনই কানে সাপের ফেনা তোলার আওয়াজ এলো। সিমি যেন কথা আটকে গেছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। হাত পাও যেন চলছে না। তবু হাত দিয়ে খুঁজে পাথরগুলো সরাতে লাগলো। আস্তে আস্তে হাতটা বের হলো। কুকুর শিয়ালের হাতে পড়লে দৌড়ে বাঁচা যাবে, সাপ থাকলে জায়গায় মরতে হবে, সেটা ভেবেই সিমি বের হয়ে আসলো। একটু জোরে হাঁটা ধরলো। তখনই তার চোখে আলো মারলো কেউ। সিমি হাত দিয়ে নিজের চোখ ঢাকতেই একটু ফাঁক করে তাকানোর চেষ্টা করে দেখতে পেল অতি পরিচিত মানুষ নিশান। নিশান সিমিকে দেখে আর দাঁড়ালো না, দ্রুত দৌড়ে লাফ দিয়ে নিশানের গলায় সিমি ঝুলে পড়লো। নিশান নিজের ব্যালেন্স রাখতে পারছিল না, সিমির কোমরে হাত রেখে নিজের ব্যালেন্স আনলো। নিশান সিমির দিকে যখন লাইট মারলো, দেখলো সিমির বেহাল দশা। ময়লা জামা কাপড়, মাথায় ওড়না নেই, একপাশে যেমন তেমন ঝুলে আছে, চুলগুলো খুলে যাওয়ায় এক পর্যায়ে। এদিকে সিমি নিশানের মুখে মুখ গুজে দিয়ে কান্না করতে করতে বলল, কোথায় ছিলেন আপনি? এত কেন দেরি করলেন? আমার একা ভয় করছিল না? শিয়াল ডাকছে, কুকুর ডাকছে, এদিকে সাপ। আমার অনেক ভয় লাগছে। আপনি আগে আসেননি কেন? আমি অনেক কষ্ট পেয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে। নিশান সিমির মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, রিল্যাক্স জান বাচ্চা, রিল্যাক্স। আমি এখানেই আছি, কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হবে না, আমি আছি তো। সিমি ফুফাতে ফুফাতে বলল, আমার ভয় লাগছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন, আমার ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। নিশান সিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না জান বাচ্চা, আমি তো আছি, কোনো কষ্ট হবে না, এবার আমি তোকে ধরে ফেলেছি শক্ত করে। নিশান অপেক্ষা করলো সিমির উত্তরের, কিন্তু কোনো উত্তর পেল না। সিমির মুখের দিকে তাকিয়ে দেখলো সেন্স নেই। নিশান সিমিকে পাজা করা করে তুলে নিল। যেখানে হেলিকপ্টার নামালো, নিশান সিমিকে নিয়ে সেখানে গেল। হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে জিহান আর বাড়ির মানুষদের কাছে পৌঁছে গেল। সবাইকে বলল, সিমিকে পাওয়া গেছে, এখন নিশান ওকে হসপিটালে নিয়ে গেছে। আপাতত নিশান যে কি করবে আমি জানি না, তবে কাউকে ছাড়বে না বলে জিহান একটা হেলিকপ্টার উঠে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। বাকি বডিগার্ডগুলো বাড়ির মানুষদের নিয়ে চৌধুরী ম্যানশনে ফিরলো। সবাই খুশি হলেও খুশি হতে পারছে না। মিষ্টি আর সেলিনা মুখ গোমড়া করে বসে আছে। নিশান সিমিকে কোলে নিয়ে হসপিটালে ঢুকলো। মহিলা ডাক্তার দেখে সিমির চিকিৎসা করাতে বললো ঠিকভাবে। এর মধ্যে জিহানও আসলো। নিশান ঘাড়ে হাত রাখলো, কিছু বলবে তখনই নিশান জিহানকে উপেক্ষা করে সেই জায়গা ত্যাগ করলো। জিহান জানে ও এখন নিজের বাড়িতে ফিরবে, সবকিছু তছনছ করবে। সে যেতে পারবে না তার বোনকে এইভাবে একা ফেলে, সে যাবেও না, তাই ওখানে বসে পড়লো। সকাল 8টা বেজে 2 মিনিট চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো পরপর 2টা গাড়ি। চৌধুরী পরিবার সবাই নেমে বাড়ির ভিতর ঢুকলো, কিন্তু বাড়িতে ঢুকতে তারা অবাক। কি অবস্থা বাড়ির! সিঁড়ির পাশে থাকা ফ্লাওয়ার ভাসগুলো থেকে শুরু করে
প্লাস্টিকের ফুল সব ফ্লোরে ফেলা, ড্রয়িং রুমে থাকা সোফাগুলো উল্টানো, টি টেবিল আছাড় মারা, ডাইনিং টেবিল ভাঙা, সব চেয়ারগুলো উল্টে পড়ে আছে, চেয়ারের পা ভেঙে ফেলা। মনে হচ্ছে পুরো ড্রয়িং রুম সহ ডাইনিং রুম সব আসবাবপত্র ঠিক নেই, সব ভেঙে নিচে ফ্লোরে পড়ে আছে, গ্লাস প্লেট সব কিছু। সবাই অবাক দৃষ্টি তাকিয়ে আছে। ঠিক তক্ষণে নিশান নেমে আসলো সিঁড়ি বেয়ে, হাতে একটা আপেল, সেটা কামড় দিতে দিতে নিচে নেমে আসলো। শার্টের 2-3টা বোতাম খোলা, ওপর থেকে হাতা ফোল্ড করা, বা হাতে রক্তের ছোপ ছোপ দাগ। বাড়ির সবাই নিশানকে দেখে বুঝে গেল এটা নিশান ছাড়া আর কেউ করেনি। তাজউদ্দিন ভিতরে ঢুকলো, নিশানের উদ্দেশ্যে বলল, এই ছেলে, কি সমস্যা তোমার? এভাবে জিনিসপত্র ভাঙছো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? নিশান আপেলটা ফেলে দিল, ঘাড়টা এপাশ ওপাশ করে শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, আপাতত আমার সমস্যা আপাতত পরে, আগে এটা বলুন সিলেটে লালখাল নদীতে যাওয়ার প্ল্যান কার ছিল? তাজউদ্দিন রাগান্বিত কণ্ঠে বলল, সেইটা কেন তোমাকে বলতে হবে? বাপের জিনিস পেয়ে ভেঙেছো, নিজের কামাই করে ভাঙতে পারোনি, ইডিয়েট ছেলে একটা। নিশান তাজউদ্দিনের দিকে স্লো ভয়েসে বলল, আব্বু, তোমাকে আমি কিছু বলিনি, বলতে চাইও না, তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকে ট্রেলার দেখো। তাজউদ্দিন কিছু বলতে গেলে নিশান হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, লালাখাল যাওয়ার প্ল্যান কে করেছিল? সেলিনা মুখে হাসি এনে ঘেঁষে বলল, আমি করেছিলাম। বাড়িতে সবাই বোর হচ্ছিল, তাই একটু বাহিরে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। নিশান তার মায়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, বোর হচ্ছিলে? আমার ইস্যুকে কার পারমিশনে নিয়ে গেছিলে? সেলিনা মেকি হাসি দিয়ে বলল, কেন আব্বু, সিমি তো আমার মেয়ের মতোই। সেলিনার কথা শেষ না হতেই নিশান গম্ভীর করে বলে উঠল, মেয়ের মতো? মেয়ে তো না। কোনদিন ভেবেছো মেয়ে? হুম, ভাবনি, আর ভাববেও না। তুমি এমন বলছো কেন? নিশান এবার মুখের রং পাল্টে ফেললো, হিংস্রতার সাথে বলে উঠল, স্টপ ইউর ফাকিং ড্রামা। কে হন আপনি? আমার কোন সাহস আমার ইস্যুকে কেড়ে নিচ্ছেন? আনসার মি। সেলিনা অবাক হয়ে বলল, নিশান, কি ভাষা তোমার এগুলো? আমি তোমার মা হই, ভুলে গেছো নাকি? নিশান রাগে তিরতির করে কাঁপতে কাঁপতে বলল, মা? হাউ ফানি! মা হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নেই। জন্ম দিয়েছেন আমাকে, কর্ম করেছেন। জন্ম দিলে মা হওয়া যায় না, কর্ম করতে হয়। আরে মারা নাকি ছেলেদের বেশি ভালোবাসে, আর আমার মা আমাকে গলা টিপে হত্যা করেছে। তাজউদ্দিন উঁচু কণ্ঠে বলল, নিশান, কি ব্যবহার এটা তোমার? নিশান হাত উঠিয়ে বলল, স্টপ, আমি যা বলবো আর উনি উত্তর দিবে, এর বাহিরে কেউ কথা বলবে না, বললে খুব খারাপ হবে। সেলিনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে নিশানের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কখনো নিজের হাতে তোকে খুন করব না আব্বু। জানি না আমার নামে তোর সম্পর্কে কি ধারণা, কিন্তু আমি আর আমার আল্লাহ জানে ঠিক কতটা পরিমাণ ভালোবাসি আমি তোকে। প্রতিটা মুহূর্তে তোর মঙ্গল কামনা করি আল্লাহর কাছে। নিশান সদর দরজার কাছে গিয়ে সে দরজা থেকে একটা ফ্লাওয়ার ভাস তুলে আছাড় মেরে বলল, খুন তো অনেক আগে করেছেন, কেন রেখে আসছিলেন আমার ইস্যুকে? কি ক্ষতি করেছে আপনার? কি ভাবছেন আমি কিছু জানি না? আপনি আমার ভালো চান, আমার ভালো চাইতে গিয়ে আমার কলিজা টেনে রান্না করে খেতে চাচ্ছেন, আর আমি ভালো থেকে আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করে বেঁচে যাব? নিশানের কথা শুনে বাড়ির প্রতিটা মানুষ সেলিনার দিকে তাকালো। সেলিনা বলল, কি বলছো সব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কেন সিমি মামুনিকে নিয়ে যাব কোথাও? নিশান এবার সবার ভিড়ে দাঁড়িয়ে থাকা মিষ্টির হাত ধরে টেনে আনলো। সেলিনার দিকে তাকিয়ে মিষ্টির বাম গালে জোরে চড় মারলো। সবাই অবাক হয়ে মিষ্টির গালে হাত দিয়ে সবাই অবাক হলো। মিষ্টি গালে হাত দিয়ে নিশানের দিকে তাকাতেই নিশান আবারও মিষ্টির ডান গালে চড় মারলো। মিষ্টি দু গালে হাত রেখে নিশানের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। সেলিনা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, নিশান, ওকে মারছো কেন? ও কি করেছে তোমার? নিশান আবারও চড় মারল মিষ্টির গালে, বাঁকা হাসি দিয়ে বলল, কারণ মূল কালপিট তো এই দোকান থেকে কিনে আনা মিষ্টি। এখন সত্যিটা স্বীকার করেন, তবে ও রেহাই পাবে। সেলিনা চুপ করে গেল। বাড়ির প্রতিটা সদস্য সেলিনার দিকে তাকালো। নিশার পরপর মিষ্টির দুগালে 10টা থাপ্পড় মারলো, আর দাঁড়াতে পারছে না। শক্ত হাতে থাপ্পড়কে মাথা ঘুরছে। মাথা ঘুরে পড়ে যেতে নিলে নিশান ওর এক বাহু ধরে আবারও একটা থাপ্পড় মেরে চলে গেল। মিষ্টি দূরে ছিটকে যায় পড়লো। নিশান আবারও মিষ্টির কাছে যেতে সেলিনা বলে উঠল, নিশান, বন্ধ করো। হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম সিমিকে সেখানে। আমি সহ্য করতে পারি না সিমিকে তোমার বউ হিসেবে। আমি একদম পারি না। আমি ওকে ঘৃণা করি, সিমিকে ঘৃণা করি। ও তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। সেলিনার কথা শুনে বাড়ির প্রতিটা মানুষের অবাকের চরম সীমানায়। নিশান চিৎকার দিয়ে বলল, আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা কার আছে কার নেই সেটা আমি ডিসাইড করব। কাউকে পীড়িত দেখতে বলিনি।
কাউকে পীড়িত দেখাতে বলিনি। ওর জন্য তুমি মার খেয়ে এই দেশ ছেড়েছিলে নিশান। নিশান হিংস্রতার সাথে বলল, মার খেয়েছি, দেশ ছেড়েছি, তাতে আপনার সমস্যা কি? আমি আমার ইস্যুকে চাই, নিজের করে চাই। আমি উন্মাদ, সব কিছু করতে পারি ওর জন্য, আমার ইস্যুর জন্য। আমি ওকে চাই, তাই মার খেয়েছি। আপন করে পেতে এই দেশের মাটি ত্যাগ করেছি, আর এখন আমার ইস্যুকে কেড়ে নিতে আসছেন? তুমি ভুল ধারণাতে বসবাস করছো। সিমি তোমার জন্য সঠিক নয়। সে সঠিক হলেও এই নিশানের, বেঠিক হলেও এই নিশানের। তবে একটা কথা কান খুলে ঘুরে রাখুন, জন্মদাতা মা হন বলে এইবার ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এমন ভুল করার মতো কোনো অপশন রাখবো না। পুরো পরিবারের জন্য সতর্কতা, আমার ইস্যুকে যদি কেউ হার্ট করার চেষ্টা করে, তার কলিজা ছিঁড়ে এনে আমার ইস্যুর পায়ের নিচে রেখে দেব, হোক সেইটা তার বাবা মা কিংবা আমার বাবা মা। সো বি কেয়ারফুল। বলে নিশান তাড়ানো হনহন পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। এখন সে হসপিটালে যাবে সিমির কাছে। নিশান চলে যেতেই সেলিনা মিষ্টির কাছে গেল, তাকে নিজের কোলে নিল। তাজউদ্দিন আশ্চর্যের কণ্ঠে বলল, সেলিনা, তুমি কি বললে এটা? সিমিকে তুমি সহ্য করতে পারো না? সে কবেকার কথা ধরে রেখেছ? সেলিনা চিৎকার করে বলল, হ্যাঁ, রাখেছি, পারি না আমি সহ্য করতে। ওই মেয়েটার জন্য আমার নিশানকে কত মার খেতে হয়েছে, দেশ ছাড়লো, এমনকি আমার মেয়ের থেকেও বেশি প্রায়োরিটি সবাই ওই মেয়েকে দেয়। আমার সহ্য হয় না। কেন আমার ছেলেমেয়েরা সবসময় ওই মেয়ের গোলামের মতো থাকবে? আমি সহ্য করতে পারি না, আর দ্বিতীয় প্রশ্ন করবে না। বলে সেলিনা মিষ্টিকে দাঁড় করালো। আস্তে আস্তে ধীরে মিষ্টিকে নিয়ে মিষ্টির রুমে গেল। রোজিয়ার চোখ থেকে পানি পড়লো। এত বছর জেনে আসছে বড় আফা তার সিমিকে সবচেয়ে বেশি ভালোবাসে। একটু চঞ্চল প্রকৃতির, কিন্তু এত বছরে যে ঘৃণা করতো সেটা তো জানতো না। সালাউদ্দিন নিজের স্ত্রীর এক বাহু জড়িয়ে ধরল। তাজউদ্দিন আসলো সালাউদ্দিনের কাছে, ঘাড়ে হাত রেখে বলল, মাফ করিস ভাই আমাকে। আসলে কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না, আমাকে মাফ করে দিস। সালাউদ্দিন বড় ভাইয়ের হাত ধরে বলল, তুমি কেন মাফ চাচ্ছ ভাইজান? ভাবি ভাবির জায়গা থেকে সঠিক আছে, বাদ দাও এসব। বলে সালাউদ্দিন রোজিনাকে নিয়ে নিজেদের রুমে গেল। কিয়ারা সব বাচ্চাদের নিয়ে রুমে চলে গেল। সালাউ জামালউদ্দিন ওই রুমে চলে গেল। মেহেরিমা, রুবেল, তিহান এরাও নিজেদের রুমে চলে গেল। কারোর কিছু বলা নেই। তাজউদ্দিন গম্ভীর মুখে নিজেদের রুমে গেল। যারা সামিয়াকে বলল, এমন কিছু হওয়ার কথা ছিল না তো সামু। সামিয়া জারিয়াকে জড়িয়ে ধরে বলল, চুপ কর, রুমে চল। বলেই তিনজন রুমে চলে গেল। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।